নির্বাচন মানে তো শুধু কে জিতল আর কে হারল, তাই না? না, আসলে তা নয়। এর গভীরে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব মানুষের জীবনের ডেটা, তাদের আশা আকাঙ্ক্ষার একটা সম্পূর্ণ চিত্র। আর এই ডেটা যখন কথা বলে তখন আসল গল্পটা বেরিয়ে আসে। আজ আমরা ঠিক সেরকমই একটা গল্প শুনব, শালতোরার গল্প, যেখানে সংখ্যা আর মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে। শালতোরা নামটা শুনলে হয়তো পশ্চিমবঙ্গের মানচিত্রের একটা জায়গায় মনে হবে, কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা জঙ্গলমহলের একেবারে বুকের মধ্যে থাকা একটা জায়গা। এর নিজের একটা ইতিহাস আছে, একটা লড়াই আছে, আর আছে এমন কিছু না বলা কথা যা এখানকার মাটির গভীরে চাপা পড়ে আছে। আর সেই কথাগুলোই কিন্তু মাঝে মাঝে ভোটের বাক্সে একটা বিস্ফোরণের মতো ফেটে বেরোয়। তো ২০২১ সালে ঠিক কি এমন হলো এখানকার রাজনৈতিক হাওয়াটা এক ঝটকায় ৩৭% পয়েন্ট ঘুরে গেল? ভাবুন একবার, ৩৭% পয়েন্ট, এটা তো একটা রাজনৈতিক ভূমিকম্পের চেয়ে কম কিছু নয়। তো প্রশ্নটা হলো কেন? কেন এই এত বড় পরিবর্তন? চলুন এর গভীরে গিয়ে দেখি। দেখুন, যে কোনো জায়গার ভোটের অঙ্ক বুঝতে গেলে শুধু সংখ্যা দেখলে চলে না। আগে সেখানকার মাটি, সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রা, এই সব কিছুকে বুঝতে হয়, কারণ আসল গল্পটা তো ওখানেই লেখা থাকে। চলুন শালতোরার সেই ভিতটা আগে দেখে নিই। শালতোরার সমাজটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে প্রায় ৩৪% মানুষ তপশিলি জাতিভুক্ত, আর ১৩% তপশিলি জনজাতি, মানে সাঁওতাল বাউরি সম্প্রদায়ের মতো মানুষজন। সব মিলিয়ে প্রায় অর্ধেক জনসংখ্যা। তো বোঝাই যাচ্ছে এখানকার রাজনীতির চালিকা শক্তি কিন্তু এরাই। তাদের ভালো মন্দ, তাদের সুবিধা অসুবিধাই ঠিক করে দেয় ভোটের হাওয়া কোন দিকে বই। আর এদের জীবনটা চলে মূলত কৃষিকাজকে কেন্দ্র করে। ভরসা বলতে ওই দামোদর নদী, কিন্তু বর্ষা এলেই আবার বন্যার ভয়। এলাকায় বড় কোনো কলকারখানা নেই, তাই কাজের খোঁজে বাড়ির ছেলেদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। এই যে একটা অসহায় অবস্থা, এই যে রোজকার লড়াই, এটাই কিন্তু মানুষের মনে একটা চাপা ক্ষোভ আর পরিবর্তনের খিদে তৈরি করে। তো এই হলো মাটির কথা, মানুষের কথা। এবার চলুন এই প্রেক্ষাপটটা মাথায় রেখে আমরা সরাসরি সংখ্যাগুলোর দিকে তাকাই, কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। গত এক দশকের ভোটের সংখ্যাগুলো দেখলেই আমরা বুঝতে পারব এই পরিবর্তনের স্রোতটা ঠিক কোথা থেকে এলো। দেখুন, ২০১১, ২০১৬ দুটো নির্বাচনে কিন্তু শালতোরা তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল, বেশ স্থিতিশীল একটা অবস্থা। কিন্তু ২০২১-এ এসে যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। একটা জমাট দুর্গ, হঠাৎ করে তাতে এত বড় ফাটল ধরল কি করে? এই চারটা দেখুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ২০১৬-তে বিজেপির ভোট ছিল মাত্র ৮% মতো, আর ২০২১-এ সেটা এক লাফে বেড়ে দাঁড়াল ৪৫%। ৩৭% একটা অবিশ্বাস্য উত্থান। অন্যদিকে তৃণমূলের ভোট কিন্তু খুব বেশি কমেনি, সামান্যই কমেছে। তাহলে এই বাড়তি ভোটটা এলো কোথা থেকে? সোজা উত্তর, বামেদের ভোট ব্যাংকটা প্রায় পুরোটা বিজেপির দিকে চলে গেল। তার মানে এটা শুধু সরকারের বিরুদ্ধে ভোট ছিল না, এটা ছিল একটা বিকল্পের দিকে ভোটের সম্পূর্ণ কেন্দ্রীকরণ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত বড় একটা রাজনৈতিক ঝড়, ৩৭% ভোটের ওলটপালট, আর তারপরেও জয়ের ব্যবধান মাত্র ৪,১৪৫ ভোটের। এর মানে কি? এর মানে হলো লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি ছিল, প্রত্যেকটা ভোট এখানে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। আচ্ছা, সংখ্যা তো অনেক হলো, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে তো মানুষ আছে, তাদের রাগ, ক্ষোভ, বঞ্চনার গল্প আছে। ভোটাররা কেন এই সিদ্ধান্তটা নিলেন? কি এমন হয়েছিল যা তাদের পরিবর্তনের দিকে ঠেলে দিল? চলুন সেই ক্ষোভের কারণগুলো একটু খুঁড়ে দেখি। একটার পর একটা কারণ জমা হচ্ছিল। একদিকে কাটমানির অভিযোগ, রেশনের চাল নিয়ে দুর্নীতি, অন্যদিকে শিক্ষক নিয়োগের মতো কেলেঙ্কারি। তার সাথে ছিল ভোট পরবর্তী হিংসার ভয় আর স্থানীয়ভাবে কাজ না পাওয়ার হতাশা। এই সব কিছু একসাথে মিলে মানুষের ধৈর্যে বাঁধ ভেঙে দিয়েছিল। বিশেষ করে ওই রেশনের দুর্নীতিটা দেখুন, এটা শুধু কয়েক কেজি চাল কম পাওয়ার বিষয় নয়। যখন একজন গরিব মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তখন সেটা তার আত্মসম্মানে লাগে। এটা তার পেটের ওপর আঘাত, তার পরিবারের মুখের খাবারের ওপর আঘাত, আর এই আঘাতের জবাব মানুষ ভোটের মাধ্যমেই দেয়। আসলে এই যে এত ক্ষোভ, এগুলোকে আলাদা করে দেখলে চলবে না। এগুলো আসলে একটাই দাবি জানাচ্ছে, মর্যাদা, আর একটা দায়িত্বশীল সরকার
আমাদের সংবিধান তো প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে, তাই যখন সাধারণ মানুষের কথা বলা হয় তখন মাটির এই বাস্তবতাকে, তাদের এই যন্ত্রণাকে সম্মান করাটা অত্যন্ত জরুরি। বেশ, সমস্যা তো আমরা বুঝলাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না। এর সমাধান কি? ডেটা আর বিশ্লেষণের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিকল্পনা দরকার, যা মানুষের জীবনকে সত্যি সত্যি বদলাতে পারে। চলুন সেরকমই একটা গভর্নেন্স ব্লুপ্রিন্ট দেখা যাক। সালতোরার ভবিষ্যতের জন্য একটা ৩ দফা পরিকল্পনা ভাবা যেতে পারে, খুবই সরল আর কাজের। ১. রাস্তাঘাট আর পরিকাঠামোর উন্নতি। ২. সেচ ব্যবস্থার উন্নতি করে কৃষকদের সুরক্ষা দেওয়া। আর ৩. এলাকার যুবকদের জন্য কাজ আর ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এই ৩টে জিনিস এখানকার মানুষের সবচেয়ে বড় চাহিদা। প্রথমেই আসি রাস্তার কথায়। ধরুন ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হলো ২ বছরের জন্য। এর রিটার্ন অন গভর্নেন্স বা সুশাসনের লাভটা কি হবে? যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে। কৃষকরা সহজেই তাদের ফসল বাজারে পৌঁছে দিতে পারবে, ফলে তাদের আয় বাড়বে। এটা টাকায় মাপা লাভ নয়, এটা মানুষের জীবনযাত্রার মানের উন্নতি। দ্বিতীয় প্রকল্প, সেচ। ৭৫ কোটি টাকার একটা প্রকল্প ৩ বছরে তৈরি হবে। এর ফলে কি হবে? প্রায় ৫,০০০ হেক্টর জমিতে সেচের জল পৌঁছাবে। কৃষকদের আর আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না, বছরে ২টো করে ফসল ফলানো যাবে। ভাবুন, গ্রামের অর্থনীতিটাই বদলে যাবে। আর সবশেষে যুবকদের ভবিষ্যৎ। ৩০ কোটি টাকা দিয়ে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ২ বছরে তৈরি হবে। প্রতি বছর ১,০০০ ছেলেমেয়েকে হাতে কলমে কাজ শেখানো হবে। এর ফলে শুধু যে তারা কাজ পাবে তাই নয়, এলাকার ছোট শিল্প উৎসাহ পাবে। এটা হলো সালতোরার সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ তার মানব সম্পদের ওপর বিনিয়োগ। এখন এই সব কাজ করতে গেলে তো মানুষের তথ্য বা ডেটা লাগবেই, কিন্তু সেই ডেটা ব্যবহারের একটা দায়িত্ব আছে। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী যে কোনো নাগরিকের ডেটা ব্যবহার করতে গেলে তার অনুমতি নিতে হবে এবং কী কারণে ব্যবহার করা হচ্ছে তা স্পষ্ট জানাতে হবে। মনে রাখতে হবে, ডেটা হলো মানুষকে পরিষেবা দেওয়ার একটা মাধ্যম, তাদের ওপর নজরদারি করার অস্ত্র নয়। এটাই হলো মর্যাদার সঙ্গে ডেটার ব্যবহার। তাহলে সালতোরার এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম ডেটা, সুশাসন আর মানুষের সেবা, এই ৩টে জিনিস আসলে একে অপরের সাথে জুড়ে আছে। সালতোরার গল্পটা আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়। সেটা হলো নির্বাচনে জেতা আর মানুষের জন্য ভালো কাজ করা, এই দুটো আলাদা কোনো লক্ষ্য নয়। এটা আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যখন কোনো নেতা ডেটা দিয়ে তার এলাকার মানুষের আসল সমস্যাটা বোঝেন আর তার সমাধানের জন্য কাজ করেন, তখনই তিনি নির্বাচনেও জেতেন আর মানুষের মনেও জায়গা করে নেন। তাহলে কি এটাই ভারতের রাজনীতির ভবিষ্যৎ? ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং ডেটা ভিত্তিক যাচাইযোগ্য একটা পরিকল্পনা, এমন একটা ব্লুপ্রিন্ট যা মানুষের জীবনকে সত্যি সত্যি ভালো করতে পারে। যদি আপনিও আপনার নির্বাচনী এলাকায় মানুষের জীবনকে উন্নত করতে চান এবং ডেটা ভিত্তিক শাসনের মাধ্যমে প্রকৃত পরিবর্তন আনতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।